শিক্ষার্থীরা কেমন আছো? তোমাদের কোর্স প্রায় শেষের কাছাকাছি। আজকে এবং এরপরে আর একটা লেকচার লাগবে আমাদের এই অধ্যায়টা শেষ হতে, অর্থাৎ কালীন শাড়ির বিশ্লেষণ অধ্যায়টা শেষ হতে আর দুইটা ক্লাস লাগবে। এবং এরপরে কিন্তু আমরা আর একটা চ্যাপ্টার আছে, দশম চ্যাপ্টারটা পড়ে কিন্তু আমরা কোর্স শেষ করে ফেলবো। এরপরে তোমাদের সাজেশন যদি দরকার হয় তাহলে আমি ফাইনাল পরীক্ষার জন্য কিছু সাজেশন দিতে পারি নেক্সট একটা ক্লাসে। আচ্ছা, কালীন শাড়ির বিশ্লেষণ আমরা তো এতদিন হচ্ছে ম্যাথও পড়েছি এবং আজকে কালীন শাড়ির যে ঋতুভেদের যে পরিবর্তন, তো ঋতুজ ভেদের পরিবর্তনের যে কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো একটু পড়বো। অনেক সময় থিওরিটিক্যাল প্রশ্নে আসে, তবে ম্যাথমেটিক্যাল প্রশ্নে খুব একটা আসতে দেখিনি। আচ্ছা, ঋতুগত যে পরিবর্তনশীলতা, সেই পরিবর্তনশীলতা পরিমাপের জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে এই 4টি পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের কিন্তু 29 নম্বর লেকচার। আমরা অলরেডি 28টা ক্লাস করে ফেলেছি, আজকে আমাদের 29 নম্বর লেকচার। ঠিক আছে। আচ্ছা, এখন ঋতুজ ভেদের যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে হচ্ছে পদ্ধতি, এই যে 4টি পদ্ধতি, এই 4টি পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানবো। যেই পদ্ধতিগুলো বেশিরভাগ সময় পরীক্ষায় আসে বা আসার সম্ভাবনা আছে সেগুলো সম্পর্কে জানবো, আর যেটা একটু লেস ইম্পর্ট্যান্ট সেটা আমরা চাইলে বাড়িতে পড়ে নিতে পারি, আদারওয়াইজ আমরা সেটাকে স্কিপ করতে পারি। হ্যাঁ, ওকে। তো ঋতুজ ভেদের পরিবর্তনের যে পদ্ধতি, তার মধ্যে 1 নম্বরে রয়েছে ত্রৈমাসিক বা মাসিক গড় সমূহের পদ্ধতি। 2 নম্বরে আছে গতিশীল গড় অনুপাত পদ্ধতি। 3 নম্বরে প্রবণতা অনুপাত পদ্ধতি। 4 নম্বরে যোজনকারী আপেক্ষিক পদ্ধতি। 4টি পদ্ধতি। এখন এই 4টি পদ্ধতির মধ্যে ত্রৈমাসিক বা মাসিক গড়সমূহের যে পদ্ধতি, এই পদ্ধতিটি হচ্ছে সবচেয়ে সহজতম পদ্ধতি। হ্যাঁ, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ত্রৈমাসিক গড়সমূহের পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে দীর্ঘমেয়াদী যে কালীন শাড়ির যে প্রদত্ত তথ্য সেটটা থাকে, সেই তথ্য সেটের যে দীর্ঘমেয়াদী প্রবণতা অথবা চক্রক্রমিক যে পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতা অথবা প্রবণতা ধারা যদি অতিমাত্রায় প্রভাবিত না হয়, হ্যাঁ, কালীন শাড়ির তথ্য সেটটি ঠিক আছে, মনে রাখতে হবে, তথ্য সেটটি যদি অতিমাত্রায় প্রভাবিত না হয়, কি ধারা প্রভাবিত না হয়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রবণতা ও কিংবা চক্রক্রমিক পরিবর্তনশীলতা, এই দুটি ধারা যদি প্রভাবিত না হয়, তাহলে যে পদ্ধতি আমরা প্রয়োগ করব ঋতুজ পরিবর্তন পরিমাপের জন্য, সেই পদ্ধতিকে আমরা বলবো যে ত্রৈমাসিক বা মাসিক গড়সমূহের পদ্ধতি। হ্যাঁ, এটাকে আমরা হচ্ছে একটা বছরকে আমরা 4টা অংশে ভাগ করে নিতে পারি। হ্যাঁ, একটা বছর সেটাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করে থাকি, কোয়ার্টার মিলে হাফ, আবার কোয়ার্টার মিলে হাফ, তাহলে হচ্ছে Q1 Q2 Q3 Q4। একটা বছরকে কিন্তু আমরা 4টা ভাগে ভাগ করে নিতে পারি। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, ইটস অলমোস্ট ওকে। আচ্ছা, যদি আমরা একটা বছরকে 4 ভাগে ভাগ করে নিই, তাহলে এই যে চতুর্থাংশ, এই চতুর্থাংশের কিন্তু অন্তর্ভুক্ত কালীন শাড়ির গড় যে তথ্যসমূহ হবে সেগুলো হবে x1 বার, x2 বার, x3 বার, x4 বার। আর এই 4টি অংশের যে সার্বিক গড়টা হবে x বার। এখন এই 4 তো চতুর্থাংশের পৃথক পৃথক গড় পরিমাপের পর তাদের সার্বিক গড় পাওয়া যাবে x বার। হ্যাঁ, এবং যেখানে সার্বিক গড় x বার সমান সমান হচ্ছে x1 বার প্লাস x2 বার প্লাস x3 বার প্লাস x4 বার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এই সার্বিক গড়টা আমরা কিভাবে পাবো, এক্স বারটা আমরা কিভাবে পাবো, এই যে 4টা গড়কে যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমরা একটা সার্বিক গড় পাবো। হ্যাঁ, এই যে সার্বিক গড়, এই সার্বিক গড়টাকে কিন্তু আরেকটা নাম বলা হয়ে থাকে, সেটা হচ্ছে চূড়ান্ত গড়।
এটাকে কিন্তু চূড়ান্ত গড়ও বলা হয়। এখন চূড়ান্ত গড় নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু ঋতুজ সূচক চূড়ান্ত গড় নির্ণয়ের পরে, হ্যাঁ, ঋতুজ সূচক নির্ণয়ের জন্য দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ যখন আমরা সার্বিক গড়টা বের করে ফেলবো, আমরা কিন্তু পড়ছি ত্রৈমাসিক বা মাসিক গড়সমূহের পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথম আমরা একটা বছরকে 4টা ভাগে ভাগ করব এবং 4টা ভাগে ভাগ করার পরে কালীন সারির তথ্যসমূহের গড় বের করব। সেই গড়টাকে আবার সার্বিক গড় বের করব। সার্বিক গড় বের করার পরে যখন আমরা ঋতুজ সূচক নির্ণয় করতে যাব, তখন আমরা দুইটি পদ্ধতি চাইলে ব্যবহার করতে পারবো। এখন সেই দুইটি পদ্ধতি কি? নাম্বার 1 হচ্ছে সমষ্টিমূলক পদ্ধতি, নাম্বার 2 হচ্ছে গুণনমূলক পদ্ধতি। এখন সমষ্টিমূলক পদ্ধতি কি কিভাবে কাজ করে, গুণনমূলক পদ্ধতি কি কিভাবে কাজ করে, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম এটা খ নাম্বারে আসতে পারে, আদারওয়াইজ হচ্ছে এটা গতেও আসতে পারে, অনেক সময় লেজ হিসেবে দিয়ে দিতে পারে। আচ্ছা, এখন সমষ্টিমূলক যে গড়, সমষ্টিমূলক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কি আছে? এখন এই পদ্ধতি অনুযায়ী কিন্তু ত্রৈমাসিক গড়সমূহ হতে চূড়ান্ত গড়ের যে পর্যায়ক্রমিক ব্যবধান, সেই পর্যায়ক্রমিক ব্যবধান নিয়ে ঋতুজ সূচক নির্ণয় করা হয়। অর্থাৎ ত্রৈমাসিক যে গড় আমরা বের করলাম, যে এক্স, এটা এই আইটা হতে পারে আই ইজ ইকুয়াল টু 1 2 3 4, এই যে কোনো কিছু হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যেটা কিনা এক্স বার মাইনাস এক্স বার এক্স আই বার, অর্থাৎ হচ্ছে এক্স 1 বার 2 বার 3 বার যাই হতে পারে, এক্স আই বার মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু কিউ। অর্থাৎ আমরা হচ্ছে এই পদ্ধতি অনুযায়ী ত্রৈমাসিক গড়সমূহ হতে চূড়ান্ত গড়ের পর্যায়ক্রমিক ব্যবধান, হ্যাঁ, পর্যায়ক্রমিক ব্যবধান নিয়ে ঋতুজ সূচক নির্ণয় করা হয়। এবং এই পদ্ধতিতে, মানে এই পদ্ধতিটি সমষ্টিমূলক, এই পদ্ধতিতে পরিমাপকৃত ঋতুজ সূচক সমূহের সমষ্টি শূন্যের সমান হবে। এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স অথবা হচ্ছে আমরা বলতে পারি প্রপার্টিজ, যেটা কিনা যে হচ্ছে এই যে এই পদ্ধতিতে পরিমাপকৃত যে সূচক সমূহ বের হবে, সেটার যে সমষ্টি সেটা হবে শূন্যের সমান। অর্থাৎ হচ্ছে সামেশন এক্স আই বার মাইনাস এক্স বার, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে বের হবে সামেশন কিউ আই, এবং হচ্ছে এই সামেশন কিউ আই ইজ ইকুয়াল টু কিন্তু 0 হবে। ইটস আ প্রপার্টি। এখন গুণনমূলক পদ্ধতি, গুণনমূলক পদ্ধতিটা কি? ত্রৈমাসিক গড় সমূহকে, হ্যাঁ, এই পদ্ধতি অনুযায়ী ত্রৈমাসিক গড় সমূহকে চূড়ান্ত গড়ের শতকরায় প্রকাশ করে ঋতুজ সূচক নির্ণয় করা হয়। অর্থাৎ যে ত্রৈমাসিক আমরা গড়গুলো পাবো, সেটাকে চূড়ান্ত গড়ের শতকরায় প্রকাশ করে ঋতুজ সূচক নির্ণয় করা হয়। অর্থাৎ কিউ আই যেটা আমরা বের করব, সেটা কিনা এক্স আই বার, অর্থাৎ যেটা হচ্ছে ত্রৈমাসিক গড়। এই ত্রৈমাসিক গড়কে কিন্তু আমরা চূড়ান্ত গড় অর্থাৎ এক্স বার দিয়ে হচ্ছে 100 দিয়ে ইনটু করে আমরা তখন বের করব এই গুণনমূলক পদ্ধতিতে। এখন আমরা একটা অঙ্ক করব, খুবই ছোট একটা অঙ্ক করব আমরা। অঙ্কটা হচ্ছে যে নিম্নের কালীন সারি হতে ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুজ গতির মান নির্ণয় করো। হ্যাঁ, ঋতুজ গতির মান। প্রথমেই আমরা অঙ্কটা দেখে নিই। এই যে চতুর্থাংশ এখানে দেয়া আছে, চতুর্থাংশ অর্থাৎ 4টা, 1 2 3 4, হ্যাঁ, আর নিচে দেয়া আছে বৎসর, বৎসর মানে হচ্ছে এই বছরগুলো। এখন ত্রৈমাসিক গড় পদ্ধতিতে ঋতুজ গতির গণনা কার্য। আচ্ছা, সমাধান, হ্যাঁ, ত্রৈমাসিক আচ্ছা, এবার আমরা ছকটা আবার এঁকে নেই।
আচ্ছা, এখানে বছর আছে 2003, 2004, 2005, 2006, 2007। আচ্ছা, অর্থাৎ আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি যে 2003 সালকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 2 3 4, এই 1 2 3 4-এ যদি 2003 সালকে ভাগ করি তাহলে 1-এ আছে 4.5, 2-এ আছে 4.9, 3-এ আছে 4.4, 4-এ আছে 4.6। এরপরে যদি আমরা 2004-কে ভাগ করি তাহলেও কিন্তু আমরা এরকম 4টা মান পাচ্ছি, 2005-কে ভাগ করলেও 4টা মান পাচ্ছি। এখন আমরা এই যে 5টা সাল, এই 5টা সালের প্রত্যেকটার জন্যই কিন্তু 4টা করে মান পাচ্ছি। এখন এই 4টা মানকে বসিয়ে আমরা হচ্ছে যোগ করব, যোগ করে কিন্তু আমরা হচ্ছে একটা সমষ্টি বের করব, এবং সমষ্টিটা বের করার পরে কিন্তু সেটাকে আমরা এই যে এখানে সংখ্যা আছে সালের সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করে কিন্তু আমরা একটা গড় বের করব। আচ্ছা, যদি আমরা 2003 সালের আচ্ছা মানগুলো আমি আগে তুলে ফেলি, তারপরে হচ্ছে যোগ করে দেখাচ্ছি তোমাদেরকে। 6, 4.4, 5.2, 5.1, আচ্ছা 4.9, 5.1, 4.8, 5.6, 5.4, 7, 4.8, 5.2, 5.2, আচ্ছা, এটার যদি আমরা একটা সমষ্টি বের করি তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 23.8, পরেরটা হচ্ছে 25.8, পরেরটা হচ্ছে 23.8, পরেরটা হচ্ছে 26। এবার যদি আমরা এই যে গড় সমূহ মানে এই যে সমষ্টি, এই সমষ্টিটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো গড়। সমষ্টি ডিভাইডেড বাই 5 সমান সমান গড়, ঠিক আছে। এখন সমষ্টিটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে প্রথমটা দাঁড়াচ্ছে x বার 1 সমান সমান 4.76, 2 নাম্বার হচ্ছে x বার সমান x2 বার সমান সমান 5.16, x3 বার সমান সমান 4.76, x4 বার সমান সমান 5.2। আচ্ছা, এরপরে যদি আমরা এই সংখ্যাগুলোর একটা চূড়ান্ত গড় বের করতে যাই তাহলে কি হবে? চূড়ান্ত গড় সমান সমান x বার is equal to x1 বার প্লাস x2 বার প্লাস x3 বার প্লাস x4 বার ডিভাইডেড বাই 4, ঠিক আছে। তো আমরা যে মানগুলো পেয়েছি 4.76 প্লাস 5.16 প্লাস আমরা কিন্তু ওই পাশের অ্যান্সারগুলো সরাসরি বসিয়ে যাচ্ছি। হ্যাঁ, 4.76 প্লাস 5.2। আসলে এই অঙ্ক কখনোই আসে না, আমি কখনো আসতে দেখিনি, কিন্তু তোমাদেরকে অঙ্কে আমি থিওরিটাকে অঙ্কে অ্যাপ্লাই করে দেখানোর জন্য অঙ্কটা দেখাচ্ছি। খুব বেশি হন্তদন্ত হওয়ার কিছু নেই এখানে। আচ্ছা, 4 যদি আমরা এটাকে প্লাস করে 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 4.97। এখন সমষ্টিমূলক পদ্ধতি আমরা প্রয়োগ করব। ওখানে যে আমরা পড়েছিলাম সমষ্টিমূলক পদ্ধতি আর গুণনমূলক পদ্ধতি, এই দুইটার মধ্যে এখন আমরা সমষ্টিমূলক পদ্ধতিটা এখানে
ব্যবহার করব। তাহলে প্রথম চতুর্থাংশের ঋতুজ গতি সমান সমান আমরা পাবো হচ্ছে x1 বার মাইনাস x বার। আমরা যেরকম আগে সূত্রে পড়েছিলাম ঠিক সেরকম 4.76 মাইনাস 4.97, তাহলে আমাদের ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস 0.21। তারপরে আছে দ্বিতীয় চতুর্থাংশের ঋতুজ গতি সমান সমান x2 বার মাইনাস x বার সমান সমান হচ্ছে 5.16 মাইনাস 4.97 ইজ ইকুয়াল টু 0.19। এরপরে তৃতীয় চতুর্থাংশের ঋতুজ গতি সমান সমান x3 বার মাইনাস x বার। তাহলে x3 বারের মান হচ্ছে 4.76 মাইনাস 4.97 ইজ ইকুয়াল টু মাইনাস 0.21। চতুর্থ চতুর্থাংশের ঋতুজ গতি সমান সমান x4 বার মাইনাস x বার ইজ ইকুয়াল টু x4 বার হচ্ছে 5.2 আর x বার হচ্ছে 4.97 ইজ ইকুয়াল টু 0.23। এরপরে যদি আমরা সমষ্টিমূলক পদ্ধতিতে ঋতুজ গতির সমষ্টি বের করতে যাই তাহলে আমাদের লাগবে সমষ্টিমূলক পদ্ধতিতে ঋতুজ গতির সমষ্টি is equal to minus 0.21 plus 0.919 minus 0.21 plus 0.23 is equal to 0। তাহলে আমরা কি পড়েছিলাম, এই জিরোটা এখানে কেন হলো, অথবা এই জিরোটাই বা কেন সবসময় হবে। আমরা সমষ্টিমূলক পদ্ধতিতে পড়েছিলাম যে পরিমাপকৃত ঋতুজ সূচক সমূহের সমষ্টি শূন্যের সমান। ঠিক আছে, এই প্রমাণটা পেয়েছো? আমরা যে যখন এই পদ্ধতি সম্পর্কে পড়েছিলাম তখন কিন্তু এই পদ্ধতিতে পরিমাপকৃত ঋতুজ সূচক সমূহের সমষ্টি শূন্যের সমান আমরা পড়েছিলাম। এই যে সূত্রটা, এই সূত্রটাই কিন্তু এই অঙ্কের এখানে গিয়ে প্রমাণিত হলো। এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় থাকতে পারে, যেটা কিনা প্রশ্নটা হবে এমন যে হচ্ছে প্রমাণ করো, একটা প্রমাণ আসতে পারে যে প্রমাণ করো এই পদ্ধতিতে পরিমাপকৃত ঋতুজ সূচক সমূহের সমষ্টি শূন্যের সমান। হ্যাঁ, তখন ছোট্ট একটা উদাহরণ দিয়েও তোমরা এটা প্রমাণ করে দেখাতে পারো। তো এটা বোঝানোর জন্যই এই অঙ্কটা বেসিক্যালি করানো। যাই হোক, আজকের ক্লাসটা অনেক ছোট ছিল, নর্মালি আধ ঘন্টার ক্লাস হয়, তো সেখানে আজকে 20 মিনিটসের ক্লাস, খুব বেশি ছোটও না আবার অনেক ছোট। যাই হোক, তোমাদের নেক্সট ক্লাস অর্থাৎ
29 এবং 30 দুইটা অ্যাট এ টাইম হচ্ছে আমি আপলোড দিয়ে দিব, কারণ দুইটা ক্লাস খুব রেলিভেন্ট এবং হচ্ছে এই দুইটা ক্লাস হয়ে গেলেই কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও কোনো ধরনের প্রবলেম থাকে, আসলে সব কিছুই ডিপেন্ড করছে বাসায় বসে প্র্যাকটিসের উপরে। যদি তোমরা অনেক বেশি প্র্যাকটিস করো বাসায় বসে, বইয়ে প্রচুর উদাহরণ দেয়া আছে, যদি প্র্যাকটিস করো তাহলে অনেক ইজি হয়ে যাবে এবং এটা তোমরা পড়লেই বুঝতে পারবে ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে। বইয়ে খুবই ক্লিয়ার করে দেয়া আছে, পড়লেই বুঝতে পারবে। এরপরও যদি মনে হয় কোথাও বুঝতে পারছি না, তাহলে হচ্ছে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। হ্যাঁ।